স্পষ্ট কথা বলার কারণে যদি কেউ কাউকে অপছন্দ করে, ওইটা নিয়ে আমি একদমই ভাবি না বা বিচলিত হই না। যারা স্পষ্ট কথা নিতে পারে না তারা আমার থেকে দূরে থাকুক, সেটা তাদের জন্যও ভালো, আমার জন্যও ভালো। ইকরার মৃত্যুতে যখন সকল দিক থেকে ফেঁসে যাচ্ছিলেন জাহের আলভী, ঠিক সেই মুহূর্তে এসে স্ত্রীর পরকীয়া ও নেশাবাজির অভিযোগ তুললেন আলভী। এছাড়াও স্ত্রীর চরিত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আলভী। তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাসে স্ত্রীকে চরিত্রহীনা বলে অভিযুক্ত করেছেন। প্রিয় দর্শক, মৃত্যুর আগে ইকরা কেন তার ছেলে বন্ধুদের সঙ্গে নেশায় যুক্ত হয়েছিলেন এবং পরপুরুষের সঙ্গে নিজ বাসায় গভীর রাত পর্যন্ত কি করেছিলেন, এ বিষয়ে কি তথ্য দিলেন জাহের আলভী, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। আলভী তার স্ট্যাটাসে লিখেছিলেন, এটাই হয়তো আমার শেষ পোস্ট, একটু সময় নিয়ে পড়বেন। আইনের প্রতি সম্মান রেখেই বলছি, সুষ্ঠু বিচারে আইন আমার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে আমি তা মাথা পেতে নিব, কিন্তু আমার এই পোস্টে আমি কিছু ইনফরমেশন রেখে যেতে চাই, যেন আমার কিছু হলে অথবা আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হলে সাধারণ জনগণ ও সাংবাদিক ভাই বোনেরা এই বিষয়গুলি নিয়ে সতর্ক থাকেন এবং আইনের কাছে খতিয়ে দেখার দাবি রাখতে পারে। আমার বাসায় ড্রয়িং কাম ডাইনিং এ একটি সিসিটিভি ক্যামেরা আছে, যার অ্যাক্সেস কখনোই আমার কাছে ছিল না, ইকরার ফোনে ছিল। ইকরার ফোন পুলিশি হেফাজতে আছে এবং এই মুহূর্তে তা ফরেনসিকে পাঠানো হয়েছে। অনেকেই বলবেন আমার বাসার সিসিটিভির অ্যাক্সেস আমার কাছে ছিল না, এটা বিশ্বাসযোগ্য নয়। তাদেরকে বলবো সিসিটিভির সাথে লিঙ্ক ডিভাইস চেক করলে সেটি অনায়াসে বেরিয়ে আসবে। আমি সারাদিন শুটিং এ থাকার কারণে আমি কখনো এর অ্যাক্সেস ইকরার কাছেও চাইনি। ইকরা এই ক্যামেরা দিয়ে বাসার কাজের লোক ও বাসায় থাকা আমার সহকারীর গতিবিধি লক্ষ্য করত প্রয়োজন মতো। এই সিসিটিভি ফুটেজ দুর্ঘটনার সবচেয়ে বড় আলামত, শুধু দুর্ঘটনার সময়ই নয়। আমি নেপালে আসার দিন থেকে রয়েছে এই ক্যামেরায় গুরুত্বপূর্ণ ফুটেজ। আবারও বলছি, ইকরার মোবাইল ও সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ড দুটোই পুলিশের হেফাজতে। এখন বলবো কেন সিসিটিভির ফুটেজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি নেপালের উদ্দেশ্যে বাসা থেকে বের হই 25 তারিখ দুপুরে। 25 তারিখ, 26 তারিখ ও সর্বশেষ 27 তারিখ, এই 3 দিনই সন্ধ্যার পর আমার বাসায় ইকরার বান্ধবী ও বন্ধুর আগমন ছিল, যার গতিবিধি সিসিটিভিতে আছে। 25, 26 শুধু বান্ধবী এবং 27 তারিখ 2 জন বান্ধবী ও একজন ছেলে বন্ধু বাসায় এসেছে এবং মধ্যরাত পর্যন্ত ছিল। এ সময়গুলিতে 3 দিনই তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেছে। দুর্ঘটনার আগের দিন 27 তারিখ ইকরা আমার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধও আনিয়েছে, ওই সময়ে যা সিসিটিভির নিচেই ইকরাকে বুঝিয়ে দেয়া হয়েছে। এই সমগ্র ভাষ্য আমার সহকারীর এবং তা ইতোমধ্যেই পুলিশের কাছে স্টেটমেন্ট আকারে পেশ আছে। সাংবাদিক ভাই ও সাধারণ সবাইকে জানিয়ে রাখলাম বিষয়টি, যেন সিসিটিভি ফুটেজ থেকে এই 3 দিনের ফুটেজ কোনোভাবে সরানো না হয়, আর সরানো হলেও যেন এর সুষ্ঠু জবাবদিহি বা তদন্ত করা হয়। এই 3 দিন ও দুর্ঘটনার মুহূর্তের ইকরার কথাবার্তা কোনোভাবে সাধারণ মানুষের মতো ছিল না। ইকরা এর আগেও 15 বছরে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করলেও কখনো সিরিয়াসলি কোনো সংযোগ পাওয়া যায়নি, কিন্তু এইবার ইকরা একদমই নর্মাল ছিল না। ইকরার মোবাইল পুলিশের থ্রুতে ফরেনসিকে পাঠানো হয়েছে, যেখানে স্পষ্ট চলে আসবে কে ইকরার অ্যাকাউন্ট ডিসেবল করেছে এবং এটিও জানার প্রয়োজন আছে কেন করেছে। আমার সাথে ইকরার কনভারসেশনের একটি দাড়ি কমাও পরিবর্তিত হয়নি, সেটি আমার ফোন ফরেনসিকে নিলে প্রমাণ মিলবে, যেটি আমি স্বেচ্ছায় পুলিশের কাছে দিব। সবাইকে এই দিকটাও লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে, যেন ইকরার ফোন থেকে কোনো কনভারসেশন ডিলিট না হয়, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপ যেগুলি আছে। এমনকি ফোনের ইনকামিং ও আউটগোয়িং কল লিস্ট এবং 25, 26, 27 তারিখ রাতে ওর বন্ধুদের সাথে বাসায় আসা এবং চিল করা নিয়ে কনভারসেশন। এবার আসেন পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে কিছু কথা। আগের রাতে মদ্যপান ও ড্রাগস সেবন করা হলে অবশ্যই সেটি পোস্টমর্টেম রিপোর্টে আসবে, সো কোনোভাবে এই রিপোর্ট যেন পরিবর্তন না হয় সেদিকেও একটু নজর রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ পোস্টমর্টেম করার আগে ময়না তদন্তে বাধা দেওয়া হচ্ছিল। না চাইতেও নিম্নে কিছু সংবেদনশীল হিন্টস রেখে যাচ্ছি, যেগুলি আপনাদের সামনে এই মানুষটিকে নিয়ে বিস্তারিত বলতে আমার জন্য কষ্টদায়। আফটার অল ইকরা আমার স্ত্রী। আপনাদের মতে আমার না হয় তিথির সাথে পরকিয়া, তাহলে ইকরার ব্যাচমেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফিলোসফি ডিপার্টমেন্টের 41তম ব্যাচের নাবিদের সাথে ইকরার কি ছিল?
2010-এ পালিয়ে বিয়ে করে দুই পরিবারের কাছে ধরা খাওয়ার পরে ইকরা আমার বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও ইকরার পরিবার ইকরাকে ইকরার সম্মতিতে আরেক জায়গায় বিয়ে দেয়। আমার স্ত্রী থাকা অবস্থায় ইকরা আরেকটি বিয়ে করে এবং বাসরও করে, আমাকে ডিভোর্স না দিয়ে তার পরিবারের সম্মতিতেই। তবে ভুল বুঝতে পেরে যখন ইকরা আমার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেয়, আমি তাকে মাফ করে বুকে পাথর বেঁধে মেনে নেই। একজন স্বামী হয়ে এই সিচুয়েশন বয়ে বেড়ানো খুব একটা সুখের না অবশ্যই। অতঃপর উপরের কোনো কিছু এটা প্রমাণ করে না যে ইকরা আমাকে ভালোবাসতো না। ইকরা আমাকে ভয়ঙ্কর ভালোবাসতো, আমিও বাসতাম। ত্যাগ ওর যেমন ছিল আমারও ছিল। যুদ্ধ দুজনেরই করতে হয়েছে। ভুল ত্রুটি, ঝগড়া, কলহ আর সব সংসারের স্বামী স্ত্রীর মতো আমাদেরও ছিল। কিন্তু সময়ের কালক্রমে ভালোবাসাটা মায়ায় রূপ নেয়। মায়া, অভ্যস্ততা ও সন্তানের সেতুবন্ধন সবকিছুকে ছাপিয়ে ভালোবাসার জায়গাটা আসন গেড়ে বসেছিল। উপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা ও আমার কর্মসংস্থানের মানুষদের বেইমানি হয়তোবা আমাকে দমিয়ে দেবে, হয়তোবা আমাকে বাঁচতে দেবে না। একজন মানুষও যদি বিবেচনার দুয়ার খুলে লেখাগুলি পড়ে থাকেন, লেখাগুলি প্লিজ তথ্য প্রমাণ মিলিয়ে নিন, মুছে যেতে দিয়েন না, আমার সন্তানের জন্য হলেও। কারণ আমার জায়গা আমার সন্তানের জীবনে কেউ পূরণ করতে পারবে না। আমাদের দুজনের দুজনকে দরকার। আপনারা পারলে আমাকে মাফ করে দিয়েন।